আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হয় যে আগামীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না, তো তিনি বা তার প্রতিষ্ঠানগুলা এখন যতটা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে বা হেলোর আগে দৌড় দিচ্ছে, তখন তো এগুলো থাকবে না। এই প্রতিষ্ঠানগুলোর পরিণতি কি হবে? ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের প্রচুর রাগ আছে, রাগের শেষ নাই। গতকালকেও দিল্লিতে দেওয়া শেখ হাসিনার যে অডিও কনফারেন্স, সেইখানেও ডক্টর ইউনূসের প্রতি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এর মাঝখানে গেল 17 মাসে, জাস্ট লাস্ট কয়েক মাসে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে, বেশ কয়েকটাতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনার বা অনেক কিছু কিন্তু ঘটেছে। এমনকি প্রকাশ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনার সাইটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগের শাখারা কিন্তু বারবার বলছে যে গ্রামীণ ব্যাংকে তারা একদিন তাদের অফিস বানাবে। কেন? এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে 32 ভাঙ্গা হয়েছে। এখন উনি কি নেতৃত্ব দিচ্ছেন? না, উনি সরকারে ছিলেন, ব্যবস্থা নেন নাই, তো সেনাবাহিনী থেকে পাঠাইছেন। এখন আওয়ামী লীগ মনে করতেছে এটা নামমাত্র পাঠাইছে, সরকার যদি চাইতো তাহলে 32কে কেউ টাচ করতে পারতো না। এটা আওয়ামী লীগের মনে মনে একটা ক্ষোভের জায়গা 32 থেকে। এখন দেখেন, আর কয়েকদিন, অল্প কয়েকদিন ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যাবার আগ মুহূর্তে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কে বা কারা, অর্থাৎ একদল দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে কার্যালয়ের ভেতর থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত যে গ্রামীণ ব্যাংক, এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রাহিমা বলছেন যে ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। হঠাৎ তিনি কার্যালয়ের জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল আসে এবং সেখানে পরিদর্শন করে। এখন কে বা কারা, এটা নিয়ে তদন্ত ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই। পুলিশ বলছে বিষয়টা আমলে নিয়েছে। তো এখনই যদি এই অবস্থা হয়, বিএনপি ক্ষমতায় আসলে অথবা যারাই ক্ষমতায় আসুক, তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে এই পরিমাণ প্রটোকল দিবেন? অথবা প্রশাসন কি এত তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে সাপোর্ট দিবে? এই দেশে তো আমরা পড়ছি যে কি ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। আর যে কোনো অপরাধ, ক্রাইম সিনে পুলিশ সবসময় দেরিতে পৌঁছায়। আর চিন্তা করেন, ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ আসে, তাহলে এই গ্রামীণ ব্যাংকে নিয়ে তাদের যে ওয়াদা, আওয়ামী লীগের যতটুকু রগে চিনি বা বুঝি, তারা অনেক কিছু ঘটাবে। তখন ডক্টর ইউনূস কি করবেন? আর এগুলোতে রাষ্ট্রের কি লাভ হবে? এখন আমি যখন এই ভিডিও বলি, কমেন্টে হয়তো অনেকে লেখাও শুরু করছেন, ভাই আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো যখন পুরাইছে তখন তো আপনারা ভূমিকা নেন না। ভাই বলছি, ভাই যে একজন ব্যক্তি দুর্নীতি করে বাংলাদেশে যদি কোনো একটা প্রতিষ্ঠান করছে, তার প্রতিষ্ঠানটা হাত দিয়েন না, মালিকানা নিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করে, খুবই নিডি পিপল, রাষ্ট্রের মানুষ, এমনকি প্রতিষ্ঠান থেকে যে আউটপুট হচ্ছে এটা রাষ্ট্রের মধ্যে থাকতেছে, রাজস্ব হচ্ছে, কর্মসংস্থান বাড়তেছে। সো ব্যক্তির সাথে রাগ থাকতে পারে, গুসা থাকতে পারে, প্রতিষ্ঠানের সাথে না। তো এখন আমরা কি বলবো? না পারছি আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলারে আমাদের বক্তব্যের মাধ্যমে বাঁচাইতে মবই তৈরি হয়েছে। হয়তো ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত খারাপ কিছু আবার আওয়ামী লীগের সময় আমরা দেখতে পারি। তবে এটা উচিত না, আবারও বলি, উচিত না কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, কারো প্রতিষ্ঠানে আগুন দেওয়া। যেই খেলা আপনি শুরু করবেন, এটা আপনাকে ভোগ করতে হবে। তখনও হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে, আমরা চেষ্টা করতেছিলাম, একদল মববাজ আইসা গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটাইছে। বাট আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন, রাজনৈতিক শত্রুতাটা এমন পর্যায়ে চলে গেছে যে পারলে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলি আমরা। মানে ভিতরের হিংসাটা মনে এই লেভেলে চলে আসছে, একদম জীবনে শেষ করে ফেলি। এই প্রতিহিংসা রাজনীতিকে যেমন নষ্ট করছে, রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করছে। বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ, আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে, ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে
অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা। প্রশ্ন হলো, ১.৫ বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার 2 দিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনে জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে 23শে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে। গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছি। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতিতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা। এই জন্য 1.5 বছর ধরে চ্শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টের যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটারের একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন? সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল।
12,76,00,000 ভোটারের এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23 জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23 জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5 আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24 জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না। এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নিয়ে দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। বাড়িঘরে যেতে পারছেন না, জীবন জীবিকার জন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হলো, এই গহ্বরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবাদী না বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন। যে নেতারা গত 17 মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন, তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটারের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছেন। আদর্শ এখন ডাস্টবিনে, আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা, নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজির। 12ই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছিলেন। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অস্থির হয়ে আছে। বিশেষ করে সাদ্দাম নামের যে আওয়ামী লীগের কর্মী বা ছাত্রলীগ বা যুবলীগের কর্মী, তার সন্তান মারা যাওয়ার পরে, তার স্ত্রী আত্মহত্যা করার পরে বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের যারা তরুণ কর্মী, আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী, তারা কিন্তু অগ্নিগর্ভ হয়ে আছে। তারা কিন্তু ঠিক যতটুকু ক্ষিপ্ত ইউনূস সরকারের প্রতি, যতটুকু ক্ষিপ্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতি, তার চেয়ে বেশি ক্ষিপ্ত কিন্তু আওয়ামী লীগের নেতাদের প্রতি। আমি আওয়ামী লীগের নেতাদের প্রতি অনুরোধ জানাবো, কামাই বহুত করেছেন, কম কামান নেই। দয়া করে এবার একটু আপনার কর্মীর দিকে তাকান। যদি না তাকান, আপনারা কিন্তু মনে করেন না যে এই কর্মীদের যে বিদ্রোহ হবে সেটা আপনারা ঠেকায় রাখতে পারবেন। আপনারা এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে হয়তো কেউ বেঁচে, অনেকেই নির্যাতিত নিপীড়িত হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে আছেন, বিদেশে আছেন, তারা যদি মনে করেন চালাইয়া আবার ক্ষমতায় গিয়ে আবার আগের মতো ব্যবসা বাণিজ্য করবেন, তাহলে ভুল করতেছেন। এই তৃণমূল কর্মীর সাথে বেইমানি করা থেকে বিরত থাকেন। আমি বারবার আপনাকে বলেছি, আওয়ামী লীগের নেতাদের ফোনে বলেছি, লাইভে এসে বলেছি, সারা জীবন আমরা দেখেছি আওয়ামী লীগের বা কোনো দলের নেতাটাকে কর্মীরা আসে। এবার আমার কেন যেন মনে হয় কর্মীদের ডাকে নেতাদের নামতে হবে। আমি এখন আওয়ামী লীগের নেতাদের প্রতি আস্থা রাখতে পারতেছি না, এক্সেপ্ট শেখ হাসিনা। কোন নেতার প্রতি আমিও ভরসা রাখতে পারতেছি না। এত নির্যাতিত, নিপীড়ন, তাদের কোনো বিবৃতি দেখতেছি না। অনেকে হয়তো বলবেন আমরা আওয়ামী লীগের কর্মীদের গোপনে গোপনে সাহায্য করি। ফাইজলামি করেন না আপনি। গোপনে গোপনে কিসের সাহায্য করবেন আপনি? প্রকাশ্য করতে আপনার সমস্যা কি? মুক্তিযুদ্ধের পক্ষের দলের শক্তি, আপনি আর কত গোপনে থাকবেন? ওই সমস্ত বাটপারি কথা আমাদের সামনে বললেন না যে আপনি গোপনে গোপনে সমর্থন করেন। আমিও বলতে পারি গোপনে গোপনে আমি এরকম মশা মাছি মেরেছি, হাতি মেরেছি, বাঘ মেরেছি, এই সমস্ত ফাইজলামি বাদ দেন। আপনারা যে কর্মীদের প্রতি, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী এবং আপনার কর্মীদের প্রতি, আপনার দলের প্রতি অবিচার করতেছেন। আপনাদের কর্মীর জন্য আমার ঘুম হয় না, আমি অসুস্থ হয়ে যাই। আপনাদের কর্মীরা যখন ধর্ষণ হয়, আপনার কর্মীরা না খেয়ে থাকে, আপনার কর্মী ঘরে থাকতে পারেন, আপনার কর্মী গোয়াল ঘরে থাকে, আপনার কর্মী রাস্তায় ঘুমায়, স্টেশনে ঘুমায়, আপনার কর্মী পানির ভিতরে থাকে এই শীতে, আপনার কর্মী এই মুহূর্তে ভাত পায় না, আপনি তাদের খোঁজ নিচ্ছেন না। আইসা আবার হাজার হাজার কোটি টাকা বানাবেন। আমি
কেন যেন আমার মনে হচ্ছে আওয়ামী লীগের নেতারা, এই সকল নেতারা আবার আওয়ামী লীগের হাতে লাথি উষ্টা। যে এখন যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় একটা তত্ত্বাবধায়ক সরকারের এতে, ইউনূসের আমলে তো হবেই না। সেটা কালকে তো প্রধানমন্ত্রীও খোলসা করেছেন, এবং আমি তো বারবার বলি যদি হয় তাহলে পরে ভারত তার সঙ্গে কাজ করবে। আমি দুটো এর সঙ্গে সংযোজন করতে চাই। সেটা হচ্ছে যখনই দেখবে আওয়ামী লীগ, আমি তো আওয়ামী লীগের দালালি করার জন্য এখানে বসে নেই। কারণ ভারতবর্ষ ছেড়ে আমি বাংলাদেশে বসবাস করতে যাব না, ওখানে আমি সাংসদ হতে যাব না, মন্ত্রীও হতে যাব না। আমি যা করি বঙ্গবন্ধুকে ভালোবেসে করি, শেখ হাসিনাকে ভালোবেসে করি। তো যাই হোক, যখনই দেখবে আওয়ামী লীগ একটুখানি উঠে দাঁড়াবার চেষ্টা করছে, সেই সময় দেখবে বিভিন্ন দিক দিয়ে আঘাত আসে। এটা দেশের অভ্যন্তরে বেশি হয় এবং দেশের বাইরেও একটা চক্রান্ত চলে। যেমন আমেরিকায় একটা গোলটেবিল বৈঠক হলো, সেখানে আমেরিকান এক সেনেট তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে জামায়াত ক্ষমতায় আসুক, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে। এই খবরটা দা ওয়াশিংটন পোস্ট বা কোথাও একটা বেরিয়েছিল। সেটা যখন বেরোয়, ব্যাস ওই লাইনটা ধরে নিয়ে একেবারে হু করে লেগে গেল। আওয়ামী লীগরা আবার একটুখানি ঝিমিয়ে গেল যে এটা আবার কিরাম হলো, আওয়ামী লীগ এখন তাহলে কি করবে, জামায়াতকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়। আদৌ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়নি। আমার দেশের একটা বিজেপি নেতা যদি বলে যে ভারতবর্ষ চায় বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে কাজ করবে, ভারতবর্ষের কথা তো নয়। দ্বিতীয় হচ্ছে, সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ বেরিয়েছিল, যে তিনি বলেছেন ক্ষমতা এখন তাকে হস্তান্তর করা হয়েছে বা তিনি ক্ষমতা হাতে নেবে, এরকম একটা কিছু। আদৌ সেটা নয়। আমি পুরো সাক্ষাৎকারটা পড়েছি, সেখানে উনি যেটা বলেছেন সেটাকে ডিস্টর্ট করা হয়েছে। উনি যেটা প্রশ্নটা ছিল মার্ক কুইন্টন যে প্রশ্নটা করেছিলেন যে আপনি আপনার দলে, আপনার মায়ের তো বয়স হয়েছে, এর পরবর্তী নেতাকে, তখন উনি বলেছেন দেখুন মানুষ তো দীর্ঘজীবী নয়, এটা আমিও জানি, মানুষ মরণশীল, আমিও একদিন মরে যাব, মাও একদিন গত হবেন, সবাই একদিন এসছে একদিন চলে যাবে, কিন্তু দেশ থাকবে, দল থাকবে। সেখানে দলের ভার যদি আমাকে নিতে হয়, দল যদি তুলে দেয় তাহলে পরে আমি নেব। কিন্তু কালকে সাংবাদিক সম্মেলনটা হলো শেখ হাসিনার, সেখানে কি এরকম কোনো একটা আপনার মনে হয়েছে যে জয় এরকম পরবর্তী হচ্ছে? এইগুলো করে না প্রতিনিয়ত আওয়ামী লীগের মনটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এদের ভয় হচ্ছে, শোনো, মানে জীবিত মানুষের থেকে মৃত মানুষ বেশি ভয়ঙ্কর হয় না? আওয়ামী লীগ এখন হয়ে গেছে দেখে তাই, আওয়ামী লীগ নামটাই হয়ে গেছে আতঙ্কে তারা করে বেড়ায়। আসসালামু আলাইকুম, আমি আতিক রহমান পূর্ণিয়া। আমার জীবনে আমি টেলিভিশন রিপোর্টিং এ এটিএন নিউজ থেকে বাংলা ভিশন থেকে দেশ টিভি থেকে সে টেলিভিশন, সেই ঘূর্ণিঝড় সিডর থেকে আইলা, রানা প্লাজা ধস থেকে মুন্সিগঞ্জের লঞ্চ দুর্ঘটনা, চট্টগ্রামের পাহাড় ধস থেকে বহু ক্ষেত্রে বহু মানবিক রিপোর্ট লিখেছি, মানবিক রিপোর্টের ভয়েস দিয়েছি। কিন্তু আমার সামনে এখন যে খবরটা, এই খবরটা পড়তে গিয়ে আমার সেই মানবিক রিপোর্টের অনেক ভাষাই আমি হারিয়ে ফেলেছি। এবং এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আমার জীবনে আমি যখন থেকে ম্যাচিউরড হয়েছি বা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার সমস্ত কিছুর মানবিকতার মুখে যেন চুনকালি মাখিয়ে
একটাই কথা, তাদের একটাই শব্দ, যার নামের পেছনে আওয়ামী লীগ ছাত্রলীগ আছে সে আর মানুষ না। পৃথিবীতে এমন বহু ধর্মান্ধ আছে, বহু উগ্রবাদী আছে, অন্য ধর্মের মানুষকে প্রাণী মনে করে না। এখানে ছাত্রলীগ ঘরানার, আওয়ামী লীগ ঘরানার বাংলাদেশে যে কোটি কোটি মানুষ আছে এদেরকে মানুষ মনে করে না। একটা লোক, একটা ছেলে, তাকে জেলে নেওয়া হয়েছে এবং আজকালকার জেলে নেওয়া সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে কি ধরনের জেল হয় রাজনৈতিক মামলার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের সঙ্গে এই আচরণ করে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও বিএনপির সঙ্গে এই আচরণ করে না। যে আচরণ, যে আইন আদালতের ধারা এখন আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ করা ছেলে, ছাত্রলীগের সাবেক সভাপতি বলা হচ্ছে সাদ্দাম, তার সেই 5 আগস্টের পরে অ্যারেস্ট হওয়ার পরে একবার জামিন হলো, জামিনও তাকে মুক্তি দেওয়া হলো না। সেই এখন খুব ট্রেডিশনাল মামলা একটা হয়, বলা হয় শোন অ্যারেস্ট, বা এখন আইনের ভাষায় বলে পিডব্লিউডি মামলা। একটা মামলায় আপনি উচ্চ আদালত থেকে, নিম্ন আদালতে জামিন হয় না, উচ্চ আদালত থেকেও যদি জামিন পান তারপর আবার ভিন্ন কোনো মামলায় জড়িয়ে দেওয়া হয়। সেই যে শত শত মামলা হয়েছে, লেজ লাগানো থাকে, অমুক অমুক 100 জনের নামে মামলা, 500 জনের মামলা, 1000 জনের মামলা, সেই মামলাগুলোর কোনো একটাই ঢুকিয়ে দেওয়া হয়। কি নিদারুণ করুণ বিষয়, মৃত্যুর সাথে কোনো কিছুর হিসাব করে না। আমরা বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো নিউজ আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে যে শুধু হাত করা বা ডান্ডা বেরিয়ে পড়ায় মায়ের জানাজায় নেয়া, স্ত্রীর জানাজায় নেয়া, সন্তানের জানাজায় নেয়া, আমরা তাৎক্ষণিক সেগুলো আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। এবং সেসব রিপোর্ট এখনো আপনারা আমাদের পূর্ণিয়ার খোঁজে ঢুকলে সার্চ দিলেই পাবেন। বিএনপি নেতার মায়ের জানাজায় ডান্ডা বেরিয়ে পড়া, হাত করা পড়ানো, সে অমানবিক চিত্র। আমরা এই সরকারের সময় এসে যখন ছাত্রলীগ নেতাদের এইভাবে নেওয়া হচ্ছে, আমরা সেটা সমালোচনা করছি একই জায়গা থেকে, একই স্ট্যান্ড থেকে, নৈতিকতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে। কিন্তু আজকের যে ঘটনা বাংলাদেশে, এইরকম ব্যতিক্রমী ঘটনা একেবারে কল্পনার বাইরে। আপনারা যারা এর মধ্যে খবরটা পেয়েছেন বা পড়েছেন তারা তো সকলে জেনেই গেছেন, আর যারা পড়েননি আমি তাদের জন্য ছোট্ট করে এই খবরটা একটু সামনে তুলে ধরতে চাই। এবং আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না তাদের বিশ্বাসের জায়গাটাতে একটু শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন। যে রিপোর্টটা আমাদের সামনে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক গৃহবধূ। কিন্তু এটা সিম্পল আত্মহত্যা না, এর আড়ালে অনেক ঘটনা আছে। সেই ঘটনাটুকু আপনারা একটু শুনেন। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, এই যে বলছিলাম যে সিম্পল কোনো আত্মহত্যা কিনা, এটা স্বজনদের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমি জানাবো, ধিক্কার জানাবো। আমাদের দেশের রাষ্ট্র আজ এই অবস্থায় গেছে, একজন নারী এরকম তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং আমি ধিক্কার জানাবো সেই সঙ্গে এই আওয়ামী লীগ ছাত্রলীগকেও, যারা এখন বিদেশে বসে নিরাপদ আশ্রয়ে থেকে প্রেস কনফারেন্স করে আর সেখান থেকে বলে তোমরা প্রস্তুত থাকো, ডাক দিব। এই যে জেলে যারা পচে গলে পুড়ে মরছে, তাদের স্ত্রী সন্তানদের আজকে কি অবস্থা যদি তারা তাদের খোঁজ রাখতো। আজকে আপনি জামাতে ইসলামের কথা বলেন না, জামাতে ইসলামকে নিয়ে এত ছি, জামাতে ইসলামের কোন একটা নেতা কর্মী যদি এভাবে জেলে থাকতো 1 বছর, আর তার পরিবারকে এভাবে আজ আত্মহত্যা করতে হতো, হতাশাগ্রস্ত হয়ে, অভাবে অনটনে, দুশ্চিন্তায়, কখনোই করতে হতো না। এই যে শিশু সন্তান, এই শিশু সন্তানটির না বাবা পেল। আজকে সাদ্দামের অবস্থা চিন্তা করেন, যে জেলে আছে। আমি শুধু কেন এই ডক্টর ইউনূস সরকারকে দোষ দিব? ইউনূস সরকার তো করছে এটা, তার আর আমি তো বললাম, শুরুতেই বলেছি, এটার আর তুলনার কোনো জায়গা নেই। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তো এখন মহাদর্পে দেশের বাইরে আছে, তাদের টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা তাদের মানুষজনের হাতে। তাহলে তার দলের একজন নেতার স্ত্রী সন্তানকে কেন আজকে অভাব অনটনের মুখে এই অবস্থায় পড়তে হয়? জেলখানায় এরকম শত শত সহস্র আওয়ামী লীগার রয়ে গেছে, যাদের খোঁজ এখনো কেউ নেয় না।
স্থানীয় জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কয়েকবার জামিনের চেষ্টা করেছিলেন। খেয়াল করবেন দর্শক, একজন নারী কতটা হতাশাগ্রস্ত হলে এমন হয়। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই প্রথমে 9 মাসের শিশু সন্তান বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে নিজের শ্বশুর শাশুড়ি বোন ঘরের বাহিরে ছিলেন বলে জানা যায়। বাগেরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদ্দাম জেল থেকে স্ত্রীকে চিঠিও লিখেছিলেন। সে চিঠি নিশ্চয়ই একসময় সামনে আসবে। কতটা আর্তনাদ মাখা ভালোবাসা মাখানো সেই চিঠি হয়তো ছিল। সাদ্দামকে তার স্ত্রী আর এই শিশু সন্তানটির মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি। পেরোলে মুক্তি দেওয়া হয়নি। পেরোলে মুক্তি পেয়ে স্বজনের শেষ, নিজের বংশের বাতি যেখানে, সেখানে শেষ ছোঁয়াটুকু পাওয়ার, শেষ ছোঁয়াটুকু তার সন্তান পায়নি। ফলে স্বজনরা সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ নিয়ে গেছেন, মরদেহ নিয়ে গেছেন কারাগারের গেটে। কতটা অমানবিক দৃশ্য আপনারা কি চিন্তা করতে পারেন? এটাই আমাদের এখন বাংলাদেশ পাওনা ছিল। আমরা একজন শান্তিতে নোবেল জয়ীর কাছ থেকে, এর চেয়ে তো অশান্তি ভালো, এর থেকে এরকম ভাতে না মেরে হাতে মেরে ফেলা ভালো। আজকে এই উদাহরণ পৃথিবীকে অন্য কোথাও গিয়ে পৌঁছাবে না যে বাংলাদেশে এও হচ্ছে। পৃথিবীর কোন আইন কোথায় বাধা হয়ে দাঁড়ায়? সাদ্দামের কি জেল, ফাঁসি, যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয়ে গেছে? তার মামলার কি রায় হয়ে গেছে? এই মামলার রায় কোনদিন কি হবে সেটা কি প্রশাসন জানে? তাহলে আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনার জবাব কি?